এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা আর হবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত সব পরীক্ষা বাতিল। খুশি শিক্ষার্থীরা। কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে পরে জানানো হবে মন্ত্রণালয়। আমাদের যে ভাই বোনেরা যারা আহত হয়েছে আন্দোলনে, তারা তো হসপিটালে এখন অ্যাডমিট আছে, তো তারা তো আর এক্সাম দিতে পারবে না সামনে। এই কারণে শিক্ষা মন্ত্রণালয় এসে পরীক্ষার যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন ওই দাবিটা কার্যকর করছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি। এটা বাংলাদেশের প্রায় এইচএসসি 24 ব্যাচের 95% স্টুডেন্ট আমাদের সাথে একমত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক মন্ত্রী দীপু মনির 4 ও উপমন্ত্রী জয় 5 দিনের রিমান্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনার। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে ভারত। পালিয়ে গিয়েও বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করেই যাচ্ছে। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে মির্জা ফখরুল। এবং আর্থিক প্রতিষ্ঠান নয়, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে ঘোষণা নতুন গভর্নরের। 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমানোয় জোর। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে তা পরে জানাবে মন্ত্রণালয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত 30 জুন থেকে। এরপর 1 জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের 7টি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। মাঝে কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় বসার মতো অবস্থা নেই বলে দাবি করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন হাজারো শিক্ষার্থী। তাদের দাবি, এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। কারণ হিসাবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি পড়ালেখায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা। আমাদের যে ভাই বোনেরা যারা আহত হয়েছে আন্দোলনে, তারা তো হসপিটালে এখন অ্যাডমিট আছে, তো তারা তো আর এক্সাম দিতে পারবে না সামনে। তো এই জন্য আমাদের একটাই দাবি হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং করে যে এইচএসসির রেজাল্ট 2022 সালে এইচএসসি রেজাল্ট কাউন্ট করে এটা 24 সালে যাতে আমরা আনতে পারি, এটা হলো আমাদের দাবি এক দফা। এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে সকালে সচিবালয়ে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তা নাকচ করে শিক্ষা সচিবের কক্ষের সামনে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দাবি মেনে নেয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এসে পরীক্ষার যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন ওই দাবিটা কার্যকর করছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি। এটা বাংলাদেশের প্রায় এইচএসসি 24 ব্যাচের 95% স্টুডেন্ট আমাদের সাথে একমত। কোন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা বলেছেন, দ্রুত গতিতেই চলছে মানবতা বিরোধী 3টি অভিযোগের তদন্ত। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। ছাত্র জনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 4টি।
এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার 1 ডজন সাবেক সদস্য এবং 14 দলের নেতাদের নামও রয়েছে। আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মঙ্গলবার তদন্ত কর্মকর্তা জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা এসেছে সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। 19 জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি। 71 টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা টিভির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলেন। তিনি আরও জানান, আসামিদের প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে, মিলেছে অভিযোগের প্রাথমিক প্রমাণও। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যা নিয়ে 3টি অভিযোগ গিয়েছে এবং 3টি অভিযোগই একটা মামলার মাধ্যমেই তদন্ত করা হচ্ছে। এদিকে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরান সরকার সহ 24 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় 17 আসামির মধ্যে 10 জনই পুলিশ সদস্য। বাকি 7 আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতারা। এ মামলায় আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শাকির মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্টে বিস্তারিত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় প্রায় 1 মাস পর 18 আগস্ট আদালতে মামলা করেছেন তার বড় ভাই রমজান আলী। মামলায় আসামি করা হয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুরের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বর্তমানে রংপুরে কর্মরত উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, ইমরান হোসেন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণকে। এদের মধ্যে বিভূতিভূষণ পুলিশের পক্ষ থেকে করা আবু সাঈদ হত্যা মামলার বাদী ছিলেন। এদিকে বাকি আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রবিউল হাসান। এ মামলায় আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের পুলিশের উপরে কোনো আস্থা নাই যে পুলিশের মামলা পুলিশই তদন্ত করবে, বিচারকের মামলা বিচারক করবে, এটা হয় না আসলে। সে কারণে আমাদের প্রথম থেকেই আমাদের দাবি যে সকল সহিংসতা এবং যে সকল ঘটনা ঘটছে সেটির জুডিশিয়াল ইনকোয়ারি হোক, জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে এগুলো তদন্ত হোক। মোট 17 আসামির মধ্যে অবসরে আছেন 3 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাকিরাও আছেন আত্মগোপনে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। অন্তর্বর্তীকালীন সরকারের ত্রুটি বিচ্যুতি হলে ছাত্র সমাজ তার সমালোচনা করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় আহতরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন সার্জিস। আমরা যারা রয়েছি আসলে মাঠে, আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। যে ভাই বোনেরা আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে যে ফান্ডগুলো আসার কথা, বিভিন্ন প্রসেসের কারণে আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল ফিতার একটি দৌরাত্ম্য থাকে, সেটি এখন আসলে মুছে যায়নি পুরোটা। এটা হয়তো আস্তে আস্তে কমবে, আমরা সেটার জন্য আশাবাদী। বাট সেই যে তাদের যে সহযোগিতাটি প্রয়োজন সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নারী প্রতিনিধিদের এক মতবিনিময় শেষে তিনি একথা জানান।
গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাতের চক্রান্ত চলছে। সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে, তাহলেই কেবল সেই আবু সাঈদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করা গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঙ্গে থাকুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বোর্ড বেটিং এর মাধ্যমে সময় টিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের চেষ্টার প্রতিবাদে সকালে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তাদের দাবি, সময় টিভির সম্প্রচার বন্ধের ঘোষণায় হুমকির মুখে পড়েছে তাদের রুটি রুজির উৎস। দ্রুত প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ একটি শ্রেণীর পক্ষপাতমূলক মনোভাবে সময় টিভির জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে এ ষড়যন্ত্র চলছে। গত 10 আগস্ট গুলশানে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সময় টিভির বর্তমান এমডিকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক 14 আগস্ট আদালতে রিট আবেদন করেন, যার শুনানি আগামী 22 আগস্ট হওয়ার কথা। এর মধ্যেই সোমবার অন্য পক্ষের করা রিটের শুনানি শেষে 7 দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেন, যার প্রেক্ষিতে সোমবার রাত 11:59 সম্প্রচার বন্ধ হয়ে যায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল সময় টিভির। অন্যায্যভাবে বন্ধ হয়েছে সময় টিভির সম্প্রচার, এমন দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মীরা। অবিলম্বে সব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা। প্রচারটা যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান এমডি যিনি প্রথম থেকে আজকে এই পর্যন্ত সময় টিভিকে দাঁড় করিয়েছেন, স্যাটেলাইট থেকে আমাদেরকে কেন বন্ধ করে দেওয়া হলো আমরা সেটার জানতে চাই। যখন আমাদের সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করছে ঠিক সেই সময়ে সময়ের টুটি চেপে ধরা
কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। এতগুলো মানুষ 900 এমপ্লয়ি প্লাস সময় টিভিতে এখানে কাজ করতেছি আমরা, সো এই একটা মানুষের কথা কারো চিন্তা করলো না, এটা বন্ধ করে দিল, এটা তো হতে পারে না। প্রায় 900 কর্মীর পরিবারের আয়ের প্রধান উৎস সময় টিভির সম্প্রচার দ্রুত চালুর দাবি জানান কর্মীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমে। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে সচিবালয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল, বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে। আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না, তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজিন রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে, আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে। মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে এটি 5 থেকে 6% নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর জানান, গ্রাহকদের আস্থা হারানো ব্যাংকগুলোকে আর সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠান নয়, আর্থিক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন গভর্নর। রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবারের মতো নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন দেশের ব্যবসায়ী নেতারা। সাক্ষাতে দাবি জানানো হয় ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সময়টুকু ছিল তাদেরকে যেন 3 মাস অথবা 6 মাস বাড়িয়ে দেয়, তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে। অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সচেঞ্জ রেট স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। এটা আমরা যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা 5-6%-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। আশাবাদী এই জন্য এক্সচেঞ্জ রেট কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে। ব্যাংকিং খাত নিয়ে ব্যবসায়ীদের শঙ্কার বিষয়ে গভর্নর বলেন, সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে। জানান, অতীতের মতো এবার বিশেষ সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয়। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এ সময় ডক্টর আহসান এইচ মনসুর জানান, লুটপাটের দায়ে প্রতিষ্ঠান নয় বরং সুনির্দিষ্ট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন দাবি করেছেন মুনিয়ার স্বজনরা। সকালে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তারা অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবাহান সহ হত্যায় জড়িতদের ছাড় দিয়েছে তদন্তকারী সংস্থা। প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ন্যায় বিচার পাইনি। আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি। প্রায় 26 পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি। সঠিক তদন্ত না করে তারা এই মামলা খারিজ করে দেয়, ফাইনাল রিপোর্ট দেয়, যেখানে আপনারা জানেন তার গর্ভে 12 সপ্তাহ ভ্রূণ ছিল। ওই বাসায় যেখানে সে নিহত হয়, খুন হয়, সেখানে একজন মানুষ মাত্র যাওয়া আসা করত, সে হলো এই খুনি আনবির। এত কিছু তথ্য থাকার পরেও কি করে ফাইনাল রিপোর্ট পিবিআই দেয়? ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থান ভেঙে অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়েছে।
লোকালয়ে ঢুকেছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষ। একই দশা নোয়াখালীতেও। টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে সাগরে লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থান ভেঙে অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মুহুরী নদীর পানি। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অধিকাংশ রাস্তাঘাট। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষ। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার কবলে নদী তীরবর্তী বাসিন্দারা। দ্রুতগতিতে ছুটছে পানি। অতিবর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি গোগালীছড়া গাজীপুর দাখিল মাদ্রাসা এলাকার একটি সড়ক ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। এতে অন্তত ৪টি গ্রাম প্লাবিত হয়েছে। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে নোয়াখালী শহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে পানি। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ, হাতিয়া, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। চাঁদপুরের ফরিদগঞ্জে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। পানির তোরে ভেসে গেছে মাছের খামার। খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সাগরের লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাত হয়। পৌর শহরের জুবলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড ও মুনসেফ পাড়াসহ শহরের অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত। ওমর ফারুক, সময় সংবাদ। দেশের বাইরের খবর জানাবো। কলকাতায় নারী চিকিৎসকের হত্যাকে পাশবিক অত্যাচার হিসেবে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দেশটির নারী চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি জাতীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। নিজ কর্মস্থলেই নারী চিকিৎসককে পাশবিকভাবে নির্যাতনের পর হত্যার ঘটনায় গোটা ভারতবাসীর সঙ্গে ক্ষুব্ধ দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের মতে ভুক্তভোগীকে পশুর মতো অত্যাচার করা হয়েছে। এই ঘটনা রীতিমতো ভয়ঙ্কর, রোমহর্ষকও। পাশাপাশি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। বলেন, অপরাধ সংগঠিত হওয়ার জায়গায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের। হাসপাতালের ভেতরের দুষ্কৃতিকারীরা কিভাবে ভাঙচুর চালালো, একই সঙ্গে আরজিকর হাসপাতালে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ডিভিশন বেঞ্চ বলেন, ঘটনা তদন্তের আগেই এভাবে আত্মহত্যা বলে দাবি করা হয়। ভারতের সুপ্রিম কোর্ট জানান, আরেকটি ধর্ষণের জন্য অপেক্ষা করা যাবে না। নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। এর জন্য 7 সদস্যের টাস্কফোর্স গঠন করে দেন সর্বোচ্চ আদালত। চিকিৎসকদের শারীরিক মানসিক সুরক্ষা নিশ্চিতে সব উদ্যোগ নেবে এই টাস্কফোর্স। এক সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনো সেদিনকে কেন প্রমাণ তথ্য লোপাট করেছিল, কেন তথ্য লোপাট করার চিন্তা ভাবনা করেছিল? স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দিতে এই রাজ্য সরকার ব্যর্থ। আমাদের সন্তানরা নিরাপদে থাকুক, তাদের যেন এইভাবে ক্ষুধার্ত ভেড়িয়ার কাছে সমর্পণ হতে না হয়। কলকাতা হাইকোর্ট থেকে আলোচিত এই মামলাটি এখন থেকে দেখবে সুপ্রিম কোর্ট। মামলার তদন্তকারী সংস্থা সিবিআই স্ট্যাটাস রিপোর্টও এখন থেকে এই শীর্ষ আদালতে দাখিল করবে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করা হলেও শীর্ষ আদালত তা আমলে নেননি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 আগস্ট। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের বক্ষব্যাধি বিভাগে রাতে ডিউটি করার সময় এক নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের পর খুন হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই নারী সুরক্ষার দাবিতে গোটা ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে সিবিআই। শনিবার সুপ্রিম কোর্ট সুমোটোভাবে মামলাটি গ্রহণ করেন। মঙ্গলবার সেই মামলারই প্রাথমিক শুনানি হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর জানাবো। কাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। ধারণা করা হচ্ছে সেখানেই সভাপতি পদ থেকে সরে দাঁড়াবেন নাজমুল হাসান পাপন। পরিচালকদের সভা সাধারণত ক্রিকেট বোর্ড কার্যালয়ে হলেও আগামীকালের এই মিটিং অনুষ্ঠিত হবে সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, যেখানে সশরীরে থাকবেন বর্তমানে দেশে থাকা পরিচালকরা। বাকিরা যুক্ত হতে পারেন অনলাইনে। এই মুহূর্তে লন্ডনে অবস্থান করা পাপন
সেই মিটিংয়েই পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা আর হবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত সব পরীক্ষা বাতিল। কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে পরে জানাবে মন্ত্রণালয়। সাবেক মন্ত্রী দীপু মনির 4 ও উপমন্ত্রী জয় 5 দিনের রিমান্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সচর হলেই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনার। এই ছিল সন্ধ্যার সময়ে, এরপর দেখবেন জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।